সময়টা 1984 সাল। কলকাতার একটি এয়ারপোর্ট থেকে ZL-50 নামের একটি প্লেন টেক অফ করে, কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই তারা হঠাৎ অনেক খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে যায়, আর কন্ট্রোল রুমের সাথেও সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর আশ্চর্যজনকভাবে ওই দিনের পর প্লেনটিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, আর ZL-50 প্লেনে থাকা কোনো প্যাসেঞ্জারদের আর কোথাও দেখাও যায়নি। এরপর ৩৫ বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আর বর্তমানে সময়টা 2019 সাল। একটি মাঠে কিছু ছেলে খেলা করছে, কিন্তু হঠাৎই তারা তাদের মাথার উপর দিয়ে একটি বড় প্লেন উড়ে যেতে দেখে। তারা লক্ষ্য করে যে প্লেনটি অন্য সব প্লেন থেকে কিছুটা আলাদা, তাই তারা ওই প্লেনের পিছু নেওয়া শুরু করে। তবে কিছু দূর যেতেই তারা দেখে প্লেনটি পাহাড়ের মধ্যে একটি জায়গায় ক্র্যাশ করেছে। এদিকে শান্তানু নামের একটি ব্যক্তি টিভিতে একটি নিউজ দেখতে পায়, আর সেখানে বলা হয় ফ্লাইট A026 নামের একটি প্লেন, যেটাতে কিনা কিছু হাই প্রোফাইল মানুষ ছিলেন, সেই প্লেনটি হঠাৎ গায়েব হয়ে গিয়েছে, আর ধারণা করা হচ্ছে ওই প্লেনটিকে হাইজ্যাক করা হয়েছে। এরপর শান্তানু সোজা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে যায়, আর সে মূলত একজন CBI অফিসার। আর সে তার কলিগ গৌরঙ্গকে সাথে নিয়ে সেইখানে আসে যেখানে প্লেনটি ক্র্যাশ করেছে, আর তার ইনভেস্টিগেশন শুরু করে দেয়। সে ওইখানে দায়িত্বরত একজন অফিসারকে জিজ্ঞাসা করে জানতে পারে ওই প্লেনে থাকা যাত্রীদের মধ্যে দুজন এখনও বেঁচে আছে, আর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজন ওই প্লেনের পাইলট এবং অন্যজন সাধারণ যাত্রী। ওই অফিসার শান্তানুকে আরও জানায় যে সব আলামত দেখে তারা এটা নিশ্চিত যে প্লেনটি ক্র্যাশ করার আগে এটাকে হাইজ্যাক করা হয়েছিল। সবশেষ অফিসারটি শান্তানুকে অবাক করে দিয়ে বলে যে তারা যে ফ্লাইট A026কে খুঁজছিল, যেটা আজকেই হাইজ্যাক করা হয়েছে, এটা সেই প্লেন নয়, অর্থাৎ এটা ছিল ৩৫ বছর আগে গায়েব হয়ে যাওয়া সেই ZL-50 নামের প্লেন। প্লেনের মধ্যে তারা যে পাইলটকে খুঁজে পেয়েছে তার নাম উর্মিলা। সে তার পরিবার পরিজন এবং মোটা অঙ্কের স্যালারিওয়ালা চাকরি নিয়ে বেশ সন্তুষ্ট ছিল। তবে 1984 সালে ওই ZL-50 প্লেনটি চালানোর আগে বেশ কয়েক মাস কোনো একটা বিষয় নিয়ে সে খুবই আপসেট হয়ে পড়েছিল, আর বর্তমানে সে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। এদিকে শান্তানু একজন বিখ্যাত ফিজিক্স প্রফেসর ডক্টর সুব্রত এর সাথে দেখা করতে যায়। শান্তানু বলে, আমরা যে প্লেনটি খুঁজে পেয়েছি এটা 1984 সালে টেক অফ করেছিল, আর এর কিছুক্ষণ পরেই বিমানটি গায়েব হয়ে যায়। শান্তানু আরও বলে যে প্লেনের একটি সিট ফাঁকা ছিল, আর ওই সিটের টিকিট ছিল ডক্টর সুব্রত এর নামে, অর্থাৎ ওই দিন ZL-50 ফ্লাইটে ডক্টর সুব্রত এর থাকার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত সে ওই দিন ফ্লাইট মিস করে। তখন ডক্টর সুব্রত বলে, আমার অনেক বয়স হয়ে গিয়েছে, তাই আমি অতীতের কিছুই মনে করতে পারছি না। এ কথা বলে সে দ্রুত বাসায় চলে আসে, আর কিছু ডকুমেন্টস এবং পিকচার কালেক্ট করে সেগুলোকে পুড়িয়ে দেয়। আর এ থেকে প্রমাণিত হয় যে ডক্টর সুব্রত নিশ্চয়ই এই রহস্যের ব্যাপারে কিছু জানে। এরপর টিভিতে সংবাদে জানানো হয় যে ফ্লাইট A026 ABA নামের একটি টেরোরিস্ট গ্রুপ হাইজ্যাক করেছে, আর তাদের লিডারের মুক্তি দাবি করছে। তাদের লিডার ছিল পার্থ মজুমদার নামের একজন ভয়ানক টেরোরিস্ট, কিছুদিন বাদেই যার মৃত্যুদণ্ড কার্যকর হবার কথা ছিল। এদিকে কিছুদিন বাদেই উর্মিলা সুস্থ হয়ে যায়, আর শান্তানু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে তাদের প্লেন কিভাবে ক্র্যাশ করলো। তখন উর্মিলা বলে অন্য সাধারণ দিনের মতোই সে প্লেন চালাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একজন টেরোরিস্ট ককপিটে ঢুকে পড়ে, আর উর্মিলার কোপাইলটকে সাথে সাথেই মেরে ফেলে, আর উর্মিলাকে প্লেনের রাস্তা পরিবর্তন করে অন্যদিকে নিয়ে যেতে বলে। তবে উর্মিলা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার আগেই হঠাৎ আবহাওয়া অনেক খারাপ হয়ে যায় এবং তারা ক্র্যাশ করে। এসব শোনার পরে শান্তানু উর্মিলার কাছে জানতে চায় কত তারিখে এবং কোন সময় উর্মিলা প্ল্যান চেক আপ করায়। জবাবে উর্মিলা বলে 1984 সাল কলকাতা এয়ারপোর্ট। এটা শুনে শান্তানু উর্মিলাকে বলে, তুমি মিথ্যা কথা বলছো, কারণ তুমি বর্তমানে 2019 সালে রয়েছো। আর এই কথা শুনে উর্মিলা নিজেও ভেপাচাকা খেয়ে যায়। এরপর শান্তানু তার সহকর্মী গৌরঙ্গকে সাথে নিয়ে উর্মিলার বাড়িতে যায়, যেখানে সে 1984 সালে থাকতো। সেখানে গিয়ে তারা জানতে পারে উর্মিলার মা বাবা অনেক আগেই মারা গিয়েছে। তাই উর্মিলার এক নিকটাত্মীয়র কাছ থেকে উর্মিলার ব্যাপারে জানতে পারে যে উর্মিলা অনেক দক্ষ এবং অভিজ্ঞ একজন পাইলট ছিল, কিন্তু একটা ছেলের সাথে রিলেশনশিপে জড়িয়ে পড়ার পর থেকেই তার ক্যারিয়ার অনেকটা শেষ হয়ে যায়, কারণ বিয়ের আগেই সে প্রেগনেন্ট হয়ে পড়ে, আর সে প্রেগনেন্ট হবার পরেই তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। এতে উর্মিলা আরও বেশি ভেঙে পড়ে। শান্তানু আরও জানতে পারে যে উর্মিলা সেই বাচ্চাটিকে জন্ম দিয়েছিল, তবে সেই বাচ্চাটি জন্মের পরেই মারা যায়। এরপর শান্তানু উর্মিলার কিছু পুরনো ফ্যামিলি ফটো দেখে নিশ্চিত হয় যে হাসপাতালের বেডে যে শুয়ে আছে আর এতক্ষণ যার ব্যাপারে সে শুনছিল তারা দুজনেই একই উর্মিলা। তবে শান্তানু কখনোই টাইম ট্রাভেলে বিশ্বাস করে না, তাই সে ভাবতে থাকে এর পেছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য লুকিয়ে আছে। এরপর সে CBI অফিসে গিয়ে ZL-50 ফ্লাইটের ব্ল্যাক বক্সের রেকর্ডিং শুনতে থাকে, আর সে রেকর্ডিং চালু করলে শুনতে পায় কয়েকজন হাইজ্যাকার ককপিটের মধ্যে ঢুকে পড়ায় পাইলট চিৎকার চেঁচামেচি করছে, আর কিছুক্ষণের মধ্যেই সবকিছু নীরব হয়ে যায়। তখন শান্তানুর টেকনিশিয়ানকে ব্ল্যাক বক্সে রেকর্ড হওয়া অডিওটার তারিখ জিজ্ঞাসা করে। তখন টেকনিশিয়ান তাকে জানায় এটা 1984 সালের 23শে অগস্ট রেকর্ড হওয়া একটি অডিও। এটা শুনে শান্তানু আরও বেশি অবাক হয়ে যায়
এবং সে বিশ্বাস করতে বাধ্য হয় যে ZL-50 প্লেনটি কোনো না কোনোভাবে টাইম ট্রাভেল করে 2019 সালে এসে পড়েছে। এদিকে ZL-50 ফ্লাইটে বেঁচে যাওয়া অপর যাত্রীর নাম ছিল মিত্রা। তার হঠাৎ করেই জ্ঞান ফিরে আসে, আর জ্ঞান ফিরে আসার সাথে সাথেই সে তার সামনে থাকা নার্সকে একটি ধারালো কাঁচির মুখে জিম্মি করে নেয়। শান্তানু তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কথা না শুনে ওখান থেকে বের হয়ে একটি অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায়। আর এটা দেখে শান্তানু মিত্রা নামের ওই ব্যক্তির ব্যাপারে ইনভেস্টিগেট করা শুরু করে আর জানতে পারে মিত্রা কলকাতা রিসার্চ সায়েন্স সেন্টারের একজন স্বনামধন্য প্রফেসর, আর প্লেনে থাকা হাইজ্যাকারদের সঙ্গে তার যোগাযোগ ছিল। এরপর শান্তানু মিত্রার অ্যাড্রেস খুঁজে বের করে আর সেখানে চলে যায়, আর সেখানে গিয়ে মিত্রার লেখা অনেক বই, রিসার্চ পেপার এবং কিছু ডকুমেন্টস খুঁজে পায়। এরপর শান্তানু সেখানে পড়ে থাকা প্রজেক্ট এ নামের একটি ফাইল ওপেন করে, আর সেটার ভিতরে সে বেশ কিছু বিমানের নকশা দেখতে পায় আর বুঝে যায় যে ZL-50 ফ্লাইট মিসিং হওয়ার সাথে এই ডকুমেন্টের কোনো না কোনো কানেকশন রয়েছে। তাই সে ওই পেপারগুলো নিজের সাথেই নিয়ে নেয়। এরপর সে মিত্রা এবং প্রজেক্ট এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে কলকাতা সায়েন্স রিসার্চ সেন্টারে যায়, আর সেখানে গিয়ে রামচরণ নামের একজন প্রফেসরের সাথে কথা বলে। ওই প্রফেসর শান্তানুকে জানায় আজ থেকে কয়েক শতাব্দী আগে ইন্ডিয়ার একজন রাজা দেশের সব নামকরা গবেষক এবং বিজ্ঞানীদের একত্র করেছিলেন, আর তাদের প্রত্যেকের মেধা ব্যবহার করে এমন একটি বই বানাতে চেয়েছিলেন যেটাতে মানুষের অদৃশ্য হয়ে যাওয়া, পাখির মতো আকাশে ওড়া কিংবা টাইম ট্রাভেলের মতো অদ্ভুত সব সুপারন্যাচারাল পাওয়ারের কথা লেখা হবে। তবে এই প্রজেক্ট চালু হওয়ার কিছুদিন বাদেই তারা ওই বইটিকে মাটির নিচে উল্টে দেয়, কারণ তাদের শত্রুরা এই সুপারন্যাচারাল পাওয়ার সম্পর্কে জেনে গেলে তাদের জন্য বিপদ হয়ে যাবে। আর তার কয়েক শতাব্দী পরে মাটির নিচ থেকে ওই বইয়ের কয়েকটা পৃষ্ঠা অক্ষতভাবে উদ্ধার করা হয়েছে, আর সেই পৃষ্ঠাগুলো থেকে টাইম ট্রাভেলের তথ্য একত্র করে সেই প্রজেক্ট এ তৈরি করা হয়েছিল। এরপর শান্তনু ওই প্রফেসরকে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সেই ব্যক্তি অর্থাৎ মিত্রার ব্যাপারে জানতে চায়। তখন প্রফেসর বলে সে মিত্রার ব্যাপারে তেমন কিছুই জানে না, তবে সে বলে ডক্টর সুব্রত এবং মিত্রা একে অপরের ভালো বন্ধু ছিল, সে হয়তো মিত্রার ব্যাপারে কিছু জানে। এরপর শান্তনু আবার ডক্টর সুব্রত এর কাছে যায় আর প্রজেক্ট এ নামের সেই ফাইলটি দেখিয়ে তার কাছে মিত্রা এবং এই প্লেনের ক্র্যাশের ব্যাপারে সবকিছু জানতে চায়। কোনো উপায়ান্তর না দেখে ডক্টর সুব্রত এবার সত্যি কথা বলতে শুরু করে। সে জানায় মিত্রার বাবা মূলত এই প্রজেক্ট এ শুরু করেছিলেন, কিন্তু সে কোনো কিছু প্রমাণ করতে না পারায় সরকার তার এই প্রজেক্ট বন্ধ করে দেয়। তবে এর বহু বছর পর সেই প্রজেক্ট নিয়ে দিনরাত পরিশ্রম করে মিত্রা টাইম ট্রাভেল করার টেকনিক আবিষ্কার করে ফেলে। সে আরও বলে মিত্রা দিনরাত খেটে এমন কিছু লোফল আবিষ্কার করে যেটার মধ্য দিয়ে এক টাইমলাইন থেকে অন্য টাইমলাইনে যাওয়া সম্ভব, অর্থাৎ সোজা কথায় টাইম ট্রাভেল করা সম্ভব। ডক্টর সুব্রত আরও বলেন যখন মিত্রা এই টাইম ট্রাভেল প্রজেক্ট নিয়ে কাজ করছিল তখন সে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাজ করত, আর তাই সে তার সমস্ত প্ল্যান সম্পর্কে জানে। মিত্রা একটি প্লেন ব্যবহার করে এক টাইমলাইন থেকে অন্য টাইমলাইনে যেতে চেয়েছিল, আর এজন্য সে টেরোরিস্ট গ্রুপের সাথে হাত মিলিয়ে ওই প্লেন হাইজ্যাক করেছিল। তবে ডক্টর সুব্রত ভেবেছিল হয়তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে কোনো অঘটন ঘটে যেতে পারে, এজন্যই তিনি ওই দিন প্লেনে যাওয়ার কথা থাকলেও অজুহাত দেখিয়ে বাড়িতে থেকে গিয়েছিলেন। মিত্রা 35 ঘন্টার জন্য টাইম ট্রাভেল করতে চেয়েছিল, কিন্তু ক্যালকুলেশন ভুল করে সে 35 বছর টাইম ট্রাভেল করে ফেলে। এত কিছু শোনার পরেও শান্তনুর এসব কিছুই বিশ্বাস হচ্ছিল না। তখন ডক্টর সুব্রত বলে হাইজ্যাকারদের দাবি মোতাবেক টেরোরিস্ট গ্রুপের লিডারকে কিছুদিন বাদেই হয়তো ছেড়ে দেওয়া হবে, তাই সে চায় শান্তানু যেন টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে হাইজ্যাকারদের আটকে দেয়, যাতে তাদের দেশ অনেক বড় একটা ক্ষতির হাত থেকে বেঁচে যায়। এ কথা শুনে শান্তানুর টনক নড়ে। ডক্টর সুব্রত আরও বলে ZL-50 যে পোর্টাল ব্যবহার করে 2019 সালে এসেছে তারা ওই একই পোর্টাল ব্যবহার করে আবার 1984 সালে ফিরে গিয়ে এই ক্রাইম রুখে দিতে পারে, আর তারা যদি এতে সক্ষম হয় তাহলে এই টেরোরিস্ট গ্রুপ কিংবা হাইজ্যাকার কারোরই আর কোনো অস্তিত্ব থাকবে না। এসব শুনে শান্তানু ডক্টর সুব্রতের প্রস্তাবে রাজি হয়ে যায়। তাই পরদিন শান্তানু আর ডক্টর সুব্রত দুজনে মিলে হাসপাতালে উর্মিলার সাথে দেখা করে, কারণ সেই একমাত্র ব্যক্তি যে ওই টাইম ট্রাভেল পোর্টাল সম্পর্কে জানে। আর অনেক রিকোয়েস্টের পর উর্মিলা তাদের সাথে আবারও অতীতে ফিরে যেতে রাজি হয়। পরদিন তারা একটি ছোট্ট প্লেন নিয়ে আসে সেই টাইম পোর্টালের ভেতর দিয়ে অতীতে যাওয়ার জন্য। শান্তানু, ডক্টর সুব্রত আর উর্মিলা অতীতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে যাত্রা শুরু করার পরেও শান্তানুর কাছে এই সব কিছুই একটা জোকসের মতো লাগছিল। সে কিছুতেই এসব তখনও বিশ্বাস করতে পারছিল না। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ আবহাওয়া অনেক খারাপ হয়ে যায় আর প্লেন উর্মিলার কন্ট্রোলের বাইরে চলে যায়, তাই তারা এমার্জেন্সি ল্যান্ডিং করতে বাধ্য হয়। তবে নিচে নামার পরেই শান্তানু দেখে সবকিছুই তার কাছে কেমন অপরিচিত লাগছে। এরপর তারা একটি গাড়িতে লিফট নিয়ে কলকাতা শহরে যায়, আর সেখানে গিয়ে আশেপাশের যানবাহন, মানুষজন এবং বিল্ডিংগুলো দেখে শান্তানু বুঝতে পারে তারা আসলেই 1984 সালে চলে এসেছে। তবে সেখানে গিয়েই শান্তানু সোজা একটি অনাথ আশ্রমে চলে যায়। মূলত 1984 সাল থেকে সে এই অনাথ আশ্রমেই বড় হয়েছে, আর সে তার বাবা মায়ের পরিচয় জানে না, তাই সে দেখতে চাচ্ছিল কে বা কারা তাকে এই অনাথ আশ্রমে রেখে গিয়েছে। কিছুক্ষণ বাদেই সেখানে একটি গাড়িতে চেপে দুইজন বয়স্ক লোক একটি নবজাতক সেখানে নিয়ে আসে। শান্তানু দৌড়ে ভিতরে যায়,
আর ওই বাচ্চাটির গলায় থাকা একটি লকেট দেখে বুঝতে পারে যে এটা সে নিজেই। পরদিন ডক্টর সুব্রত শান্তানুকে বলে যে জেডেল 50 নামের ওই প্লেনটি হাইজ্যাক করার জন্য টেরোরিস্টদের মধ্যে আজ বিকালেই মিটিং হতে চলেছে, আর দ্রুত তাদেরকে সেখানে গিয়ে ওই মিটিং বন্ধ করতে হবে। তাই তারা একটি গাড়িতে করে সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে। আর তখন কৌতূহলবশত শান্তানু উর্মিলাকে জিজ্ঞাসা করে, তোমার মৃত বাচ্চাকে তুমি কি দেখেছিলে? জবাবে উর্মিলা বলে বাচ্চা প্রসবের পর সে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর 2 দিন পরে তার মা তাকে জানায় যে সে মৃত বাচ্চা প্রসব করেছে। এর কিছুক্ষণ পরেই সেই টেরোরিস্ট গ্রুপের লিডার পার্থ এবং মিত্রা সহ বাকি মেম্বাররা মিটিং করার জন্য সেখানে আসে, আর শান্তানু সেখানে ঢুকে তাদের দিকে বন্দুক তাক করে। কিন্তু এই টেরোরিস্ট তাদের উপর উল্টো আক্রমণ চালায়, কিন্তু শান্তানু তার বুদ্ধি ব্যবহার করে টেরোরিস্ট গ্রুপের নেতা মিত্রা সহ বাকি টেরোরিস্টদেরকে মেরে ফেলে। আর মিশন শেষ হওয়ার সাথে সাথেই শান্তানু সেই প্রজেক্ট এ এর স্যুটকে সাথে নিয়ে তাতে আগুন ধরিয়ে দিতে চায়, কিন্তু আশ্চর্যজনকভাবে ডক্টর সুব্রত তার দিকে বন্দুক তাক করে আর তাকে ওই সুটকেস থেকে দূরে সরে যেতে বলে। আর তখন এটাই প্রমাণিত হয় যে এই গোটা হাইজ্যাকিং এবং টাইম ট্রাভেল নিয়ে রিসার্চের পেছনে মূল হলো ডক্টর সুব্রত। আর জেডেল 50 নামের ওই প্লেন ক্র্যাশ করার পর প্রজেক্ট এ এর মেইন ডকুমেন্টগুলো প্লেনের সাথে পুড়ে ছাই হয়ে যায়, আর ওই ডকুমেন্টসের ভেতরে লেখা ছিল টাইম ট্রাভেল করার জন্য পোর্টালগুলো ঠিক কোথায় কোথায় রয়েছে। তাই সিবিআই অফিসারকে ব্যবহার করে ডক্টর সুব্রত অতীতে গিয়ে ওই ডকুমেন্টগুলো পুনরুদ্ধার করার জন্যই এই গোটা চাল চেলেছে। ডক্টর সুব্রত আরও বলে যে ওই দিন মিত্রা হাসপাতাল থেকে পালিয়ে সোজা তার কাছে এসেছিল সাহায্য চাওয়ার জন্য, কিন্তু সাহায্য করার বদলে সে তাকে মেরে ফেলে যাতে তার আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে। এসব শুনে শান্তানু সুযোগ বুঝে ডক্টর সুব্রতর উপর গুলি চালিয়ে দেয়, আর গুলিতে ডক্টর সুব্রত মাটিতে লুটিয়ে পড়ে। আর শান্তানু সাথে সাথেই ওই প্রজেক্ট এ ফাইলের ডকুমেন্টসগুলো চিরতরে বিনষ্ট করে দেয়। এরপর শান্তানু গাড়িতে অপেক্ষা করতে থাকা উর্মিলার কাছে যায়, কিন্তু তখনই তারা সেখানে এক অদ্ভুত রকমের শব্দ শুনতে পায়। সেই সাথে তাদের মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। তখন তারা বুঝতে পারে যে যেহেতু মিত্রা এবং বাকি হাইজ্যাকাররা মারা গিয়েছে, তাই জেডেল 50 নামের ওই প্লেন আর কখনোই হাইজ্যাক হয়নি। আর যদি প্লেন হাইজ্যাক না হয় তাহলে তো তাদের 3 জনের অতীতেও যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এরপর তারা 3 জন হঠাৎ করে টেলিপোর্ট হয়ে বর্তমানে চলে আসে, আর ছোট্ট একটি পরিবর্তন তাদের বর্তমানকে একেবারেই পরিবর্তন করে দেয়। শান্তানু দেখে সে A026 নামের সেই প্লেনে বসে আছে, আর এই প্লেনটি কখনোই হাইজ্যাক হয়নি। যেহেতু প্রতিটি সন্ত্রাসী 1984 সালেই মারা গিয়েছে, তাই A026 বা জেডেল 50 কোনো প্লেন আর হাইজ্যাক হবার প্রশ্নই আসে না। শান্তানু এবং গৌরঙ্গ দুজনে ওই একই প্লেনে ভ্রমণ করছিল, কিন্তু তারা কেউ একে অপরকে দেখে চিনতে পারে না। আর এ থেকে বোঝা যায় অতীতের ওই পরিবর্তনের ফলে ভবিষ্যতের সবকিছুই অদলবদল হয়ে গিয়েছে। অর্থাৎ শান্তানু কিংবা গৌরঙ্গ কেউই সিবিআই অফিসার নয়, আর তাদের কখনো দেখাও হয়নি। এরপর শান্তানু নিজের জন্মদিন পালন করার জন্য সেই অনাথ আশ্রমে যায়, আর সেখানে গিয়ে দেখা যায় সে বৃদ্ধ উর্মিলার সাথে জন্মদিন পালন করছে। মূলত উর্মিলা মৃত বাচ্চা প্রসব করেনি, সে একটি সুস্থ সবল নবজাতকের জন্ম দিয়েছিল। তবে বিয়ের আগে বাচ্চা হওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে তার পরিবারের মানহানি হবে, এটা ভেবে উর্মিলার বাবা উর্মিলার সেই নবজাতকটিকে এই অনাথ আশ্রমে রেখে যায়, আর তাকে মিথ্যা কথা বলে যে সে মৃত সন্তান প্রসব করেছে। আর উর্মিলার সেই সন্তান আর কেউই নয়, বরং শান্তানু নিজেই। যেহেতু শান্তানু 35 বছর পেছনে ফিরে গিয়ে জেডেল 50 প্লেন হাইজ্যাক হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে, তাই ওই দিন উর্মিলা পরবর্তীতে তার বাচ্চার কথা অর্থাৎ শান্তানুর কথা জানতে পারে, আর এখন সে তার সন্তানের সাথে একসাথে হাসি খুশিভাবে সময় পার করছে। আজকের পুরো গল্পটা আমাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে শেখায়, আর তা হলো অতীতের ছোট একটি পরিবর্তন মানুষের বর্তমানকে অনেক পরিবর্তন করে দিতে পারে।